বঙ্গবন্ধুর সৈনিকদের কাছে আহ্বান জানাচ্ছি, পৃথিবীতে যেখানেই তারা যাবে সেখানেই তাদেরকে ডিম দিয়ে যেন আপ্যায়ন করা হয়। তারা আমাদের জন্য বাংলাদেশ হারাম করে দিয়েছে, তাদের জন্য তামাম দুনিয়া হারাম করে দেওয়া হবে। এটাই হবে তাদের শিক্ষা। এই কথা বলে আজকে কথা বলা শুরু করছি। তো অনেকেই প্রশ্ন করছে যে তাসনিম জাউরাকে কেন ডিম থেরাপি দেওয়া হলো না। অনেকে আবার বলেন, ভাই তার নাম তো তাসনিম জারা, আপনি জাউরা বলছেন। আসলে সে জারা না, সে আসলে একজন জাউরা, এই জন্য তার নাম দিয়েছি তাসনিম জাউরা। সো তাসনিম জাউরাকে কেন ডিম দিয়ে আপ্যায়ন করা হলো না, এটি নিয়ে সবাই বিতর্ক তুলছে। কেউ বলছে যে নারী হিসেবে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কেউ বলেছে যে না, তা কাউকে ছাড়া উচিত হয়নি। এটি নিয়ে ডিবেট হচ্ছে। সো আমি বলি, একটি উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ করে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে একটি জিনিস শিখিয়েছেন, অন্তত পক্ষে রাজনীতিতে শিষ্টাচারের যে জিনিসটা, এই জিনিসটা উনি শিখিয়েছিলেন। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি ছোট্ট করে, তারপরে শেষ করছি। 2008 সালে নির্বাচনে যখন বিএনপি পরাজিত হয়, বিএনপি পরাজিত হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যখন আমরা বসলাম, বসার পরে একটা প্রধানমন্ত্রীর কাছে একটা মেসেজ গেল যে ছাত্র দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাইলেই হয়তো ছাত্রলীগ মারবে। তখন প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে 2008 সালের নির্বাচনে দেশের জনগণে তাদের বিচার করে দিয়েছে, আমাদের ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে, এটাই তাদের জন্য বিচার, গণতান্ত্রিক বিচার। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি, এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগের পুরা আমলে আওয়ামী লীগকে যা ইচ্ছা তাই বলেছে, এবং পাপিয়া যা ইচ্ছা তাই বলেছে। পাপিয়াকে কি কেউ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে? ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেউ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে? করে নাই। করে নাই কেন জানেন? এটা আমাদের শিক্ষা। আমাদের নেত্রী, আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে নারীদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, নারীদেরকে সম্মান থাকতে হবে, নারীদের প্রতি সহনশীল হতে হবে। আর এই শিক্ষা দীক্ষার কারণেই তাসনিম জাউরাকে ডিম দিয়ে যুক্তরাষ্ট্রে আপ্যায়ন করা হয় নাই। এটা হচ্ছে শেখ হাসিনার শিক্ষা। এখন মূল বিষয় আসুন, এখন কি এই শিক্ষা আমাদের আর পালন করার সময় আছে? আমরা 5ই আগস্টের পরে যেই জিনিসটি দেখেছি, গণভবনে কিভাবে মেয়েদের কাপড় চোপড় নিয়ে কিভাবে উল্লাস করা হয়েছে, গণভবনের কাপড় চোপড় নিয়ে বিভিন্ন জায়গায় কিভাবে নারীদেরকে হেনস্থা করা হয়েছে। এই যে দেখেন আপনি যে নারীদেরকে কিভাবে হেনস্থা করা হচ্ছে। নূর হোসেন দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে নারীরা লাঞ্ছিত হয়েছে, বিভিন্ন জায়গায় নারীদেরকে লাঞ্ছনা করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। বাংলাদেশে কোন নারীরা আজকে শান্তিতে নেই। এই পরিস্থিতিতে তাসনিম জারাদেরকে যেখানে পাবেন সেখানে ডিম থেরাপি দিয়ে, পারলে এর চেয়ে বড় কিছু দিয়ে এই তাসনিম জাউরাদেরকে বুঝাতে হবে, শিক্ষা দিতে হবে যে দেখ, চাইলে আমরাও পারি। সবাইকে করা দরকার নাই, তাসনিম জাউরাদের মতো 2-1 জনকে শিক্ষা দিয়ে বুঝাতে হবে, দেখ চাইলে আমরাও পারি। কিন্তু সেটা আমরা করি না, কারণ সেটা আমাদের দল শিক্ষা দেয় নাই। তো তাই অন্য বিষয় নিয়ে কথা বলবো না, শুধু এইটুকু বলবো যে যারা যুক্তরাষ্ট্রে যারা এই আক্তারকে ডিম থেরাপি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর সকল নেতাকর্মীদেরকে, পৃথিবীর প্রত্যেকটি নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, পৃথিবীর কোন দেশে ওদের ঠাঁই হবে না। ওদের আমাদের জন্য ওরা বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দিয়েছে, এই পুরো তামাম দুনিয়ায় ওদের জন্য জাহান্নাম বানিয়ে দেওয়া হবে। এটাই ওদের বিচার, এটাই হবে। আর ইউনুসকে বলতে চাই, এনসিপি কে বলতে চাই, ইউনুসকে মনে করিয়ে দিতে চাই, বিএনপি কে মনে করিয়ে দিতে চাই যে আপনারা দেখেছেন, আপনারা মনে করছেন যে শুধু বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিটিআর দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দাবিয়ে রাখবেন? পারবেন না, পারেন নাই, পারবেন না। আপনাদেরকে যেখানে পাওয়া হবে সেখানেই ধরা হবে, আপনাদেরকে যেখানে পাওয়া হবে সেখানেই থেরাপি দেওয়া হবে। এটাই আপনাদের বিচার। পৃথিবীর তামাম দুনিয়াটা, এই দুনিয়াটা আমি বারবার বলি, এই পৃথিবীটা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ।
শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সেই ভিলেজের একটা গ্লোবাল ভিলেজের একটা পাড়া, আর তামাম দুনিয়া হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ। এই ভিলেজে বিভিন্ন গ্লোবাল ভিলেজের বিভিন্ন জায়গায় আপনাকে যেতে হবে। বাংলাদেশে আর্মি আপনাদেরকে রক্ষা করবে চাকরির বয়ে, পুলিশ রক্ষা করবে তাদেরকে চাকরির বয়ে, কিন্তু পৃথিবীর অন্য পুলিশরা আপনাকে রক্ষা করবে না চাকরির বয়ে। তাই আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর যে প্রান্তে যাবে, এই তাসনিম জাউরা সহ যারা জঙ্গি আছে, আক্তার সহ, তাদের সবাইকে প্রতিহত করতে হবে। তোকে ভয় না করে, নিউ ইয়র্কের প্রশাসনকে ভয় না করে আমরা এই রাজাকারদের প্রতিহত করেছি, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে এখন পর্যন্ত মানে এত ব্যাপক হারে হয়নি। লন্ডনে হয়েছে, কিন্তু এত ব্যাপক হারে হয়নি। যেটা আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাই, যে এইখানে সিনিয়র একজন লোক মির্জা ফখরুল ইসলাম সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তিনি ছিলেন, কিন্তু তার প্রতি আমাদের বিন্দু মাত্র কোনো ইয়া ছিল না। তাকে আমরা একটি গালিগালাজ বা আমাদের নেতাকর্মীরা কোনোভাবে অসম্মান করেন নাই। এবং আপনি জানেন যে এখানে এনসিপির আমার মনে হয় যে সিনিয়র মুখ্য সচিব যে তাসমিম জারা, এই মেয়েটা ছিল। আপনি দেখেন যে বাংলাদেশ ছাত্রলীগ কতটা বিনয়ী হইলে যে একটা মেয়ে মানুষ, আপনি হয়তোবা ভিডিওর মাধ্যমে আপনারা লক্ষ্য করতে পেরেছেন যে বলা হয়েছে আপুকে ডিম মেরো না। তার মানে হচ্ছে যে আমরা যে নারীদের প্রতি যে একটা সম্মান, এইটা দেখা যায়, এইটাই হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, এইটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সে নিজেও একটা নারীর প্রতি এমন দুর্বল থাকে যে আমরা হয়তোবা এই নারীকে অসম্মান করলে আমাদের হাইকমান্ড থেকে আমাদের অনেক পরিমাণে কি বলা হয়, আমাদের উপর একটা প্রেশার আসলো। আমরা হচ্ছে একটা বিয়াদবের দল, এইটা প্রমাণিত করতে চাই না। কারণ আমরা যদি বিয়াদবের দলে পরিণত হই, তাহলে আমরা কিসের মুজিব সৈনিক, কিসের আমরা শেখ হাসিনার কর্মী, কিসের আমরা স্বাধীনতার সপক্ষে শক্তি। অনুমতি নিয়ে তো আমাদের এই প্রোগ্রাম করতে, আমরা যারা বিদেশে আছি, অস্ট্রেলিয়াও আমরা আগে অনুমতি নিতে হয়, এই অনুমতির এলাকাতেই আমাদের থাকতে হয়। নিউ ইয়র্কের এই প্রোগ্রামগুলো কোথায় কোথায় অনুমতি নিয়ে আসে? ধন্যবাদ ভাই। আমাদের হচ্ছে কালকে এই খুনি ইউনুস, স্বৈরাচার ইউনুস এবং সুদখোর ইউনুস আসা উপলক্ষে আমাদের কালকে জেফকে এয়ারপোর্টে আমাদের পারমিশন নেওয়া ছিল হচ্ছে 12টা থেকে 2টা পর্যন্ত। তখন আমরা ডেমনস্ট্রেশন করি, এবং ডেমনস্ট্রেশনের এক পর্যায়ে আমরা যখন জানতে পারি এই খুনি ইউনুস এবং তার কিশোর গ্যাং, অর্থাৎ এই মানে কি বলে, এই যে টেরোরিস্ট বাহিনী। আপনি জানেন, আর একটা কথা আপনাকে বলে দিতে চাই যে আপনার মাধ্যমে, এই যে আক্তার হোসেন, তাকে কালকে নিউ ইয়র্ক যে এয়ারপোর্ট আছে, জেএফকে এয়ারপোর্টের ইমিগ্রেশনে 1.5 থেকে 2 ঘন্টা তাকে আটকে রেখেছিল ইমিগ্রেশন অফিসাররা। কারণ তার যে চাহনি, তার যে ভঙ্গি, এটা ছিল সম্পূর্ণ একটা টেরোরিস্ট এর মতো, যার কারণে তাকে 2 ঘন্টা আটকে রাখার পরে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে তাকে এই নিউ ইয়র্কের ইমিগ্রেশন ফেস করতে হয়েছে। এবং আপনি জানেন যে এইখানের যে আইন কানুন, আমরা তারা যে গ্র্যান্ড হায়াত হোটেলে উঠেছে, ওইখানে আমরা বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের পারমিশন আছে নিউ ইয়র্ক সিটি এনওয়াইপিডি পুলিশ থেকে, যেখানে আমরা পিসফুল ডেমনস্ট্রেশন করতে পারবো এভরিডে আনটিল 27। এখানে একজন লিখেছেন আজকের অতিথির কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমি আবারও বলছি দর্শকদের উদ্দেশ্যে, হৃদয়ের স্লোগানের কারণে এত স্লোগান দিয়েছেন হৃদয় গতকালকে, তার গলাটা এখন ভালো না, এর জন্য সাউন্ডটা একটু সমস্যা হতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যে ইয়েগুলা অনলাইনে যে ইয়েগুলা ভিডিও ফুটেজ গুলা আছে, তাই থেকে এনসিবি মাত্র 2 জন গিয়েছিল এয়ারপোর্টে। বিএনপি জামাতের লোকজন কিন্তু সেইভাবে ছিল না এয়ারপোর্টে। এটা কেন হতে পারে? আমি বলবো যে এটা তাদের রাজনৈতিক যে পরাজয়,
এটা তারা প্রমাণ করেছে যে তাদের রাজনৈতিক পরাজয় হয়েছে। যেমন মির্জা ফখরুল ইসলাম সাহেব, তিনি পার্টির মহাসচিব, তার মতো একটা নেতা যখন নিউ ইয়র্কে আসে, বিএনপি তাকে প্রোটোকল দিতে পারে না, এবং বিএনপির হাতে গোনা 4 থেকে 5 জন আমি লোকজন দেখেছি যারা আসলে জয় বাংলা স্লোগানে কম্পিত হয়ে সেই স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা যদি চেষ্টা করতাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অসম্মান করব এই যে এয়ারপোর্ট থেকে, আমরা কিন্তু করতে পারতাম। কিন্তু আমাদের রাজনৈতিক যে দল বাংলাদেশ আওয়ামী লীগ, এইটা আমাদের শিক্ষা দেয় না। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ শিক্ষা দেয় যে সম্মানী ব্যক্তি তাকে সম্মান করা। আজকে যদি আপনি দেখেন, আমার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যদি এখানে আসতেন, এই বিএনপিরা কিন্তু আমাদের উল্টা কাজ করতেন। তারা বিভিন্ন ভাবে গালি গালাজ বিভিন্ন যেটা করার এটা করতেন, কারণ তারা তাদের দল থেকে এই ন্যূনতম শিক্ষাটা তাদের দল থেকে পায় না, যেটা আমাদের দলের হাইকমান্ড থেকে আমাদের নির্দেশনা যে তোমরা কখনো কারোর সাথে বেয়াদবি করবে না। তাই এই যে বিএনপি এবং জামাতের মুষ্টিমেয় কিছু লোক আপনারা জানেন ওইখানে এসেছে, এবং তারা আমাদের মজার বিষয় হচ্ছে তারা রিকোয়েস্ট করেছে যে ভাই, আমরা আমাদের নেতাকে নিয়ে বের হয়ে চলে যাব, প্লিজ আপনাদের অনুরোধ করছি আমাদের নেতাকে অসম্মান করেন না। যদি আপনারা বিএনপি এবং এনসিপি কে আপনারা যা করেন আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের নেতাদের নিয়ে আমরা অন্যদিকে বের হয়ে যাব। এবং তারা কিন্তু ওই কাজটাই করছে। আপনারা দেখেছেন জামাতের যে লোকটা এসেছে তাকে নিয়ে তারা অন্য পথে চলে গেছে। তারা কিন্তু মির্জা ফখরুল ইসলাম সাহেব বা এই যে আক্তার বা যারা যারা আসছে এদের সাথে কিন্তু জামাতের নেতা যায় নাই। অতএব এইটা প্রমাণিত হয়েছে জামাত তারা সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছে তোমরা মায়ের খাও দল খাও, এতে আমাদের কিছু যায় আসে না, আমাদের নেতাকে নিয়ে আমরা চলে গেলাম। এইটা আমাদের একটা সুপরিকল্পিত গেম। আমরা ফুটেজে দেখলাম সবার আগে কিন্তু ডিমটা আমরা হৃদয়ের হাতে দেখেছি। আমরা এই ডিমটা কিন্তু একটা ঐতিহাসিক ডিম। এই ডিমটা কোথা থেকে সংগ্রহ করেছিল হৃদয়? এইটা আসলে মজার বিষয়। আমাদের এক বড় ভাই যুক্তরাষ্ট্র যুবলীগের অহংকার, আমার খুবই কাছের, এবং আমরা সবসময় যখন রাজনৈতিক প্রোগ্রামে যাই বা এখানে কোনো আপনি দেখছেন প্রতিহত করতে হলে আমরা কিছু সংখ্যক লোক করি, তার ভিতর মিজানুর রহমান চৌধুরী আমাদের একজন সহযোদ্ধা। আমাদের মিজানুর রহমান চৌধুরী তার বাসা থেকে অনেকগুলো ডিম নিয়ে এসেছিল, এবং সেই ডিমগুলোই আমরা কাজে লাগিয়েছিলাম। এক একটা ডিম কোটি টাকা মূল্যের চেয়েও বেশি যেটা হয়েছে। এখন কথা হচ্ছে যে আসলে নিউ ইয়র্কে আমরা যেটা করেছি ডিম মারা, ইট ডাজন্ট ম্যাটার, বাট এইখানে প্রশ্ন হচ্ছে মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা ঘটেছে। আপনি দেখেছেন যখন আমাদের নেতাকর্মীদের কোর্টে ওঠানো হয়, মানে শত শত পুলিশের মাঝখানেও এই মানে বিএনপি বলেন, জামায়াত বলেন বা এনসিপির যে নব্য রাজাকারের বাচ্চারা আছে, এই নব্য রাজাকারের বাচ্চারা আমাদের সিনিয়র নেতাদের উপরে এই পানির বোতল, ডিম বা অন্যান্য যা আছে নিক্ষেপ করে। আমাদের যারা মহিলা নেত্রী আছে সেই মহিলা নেত্রীদের উপরে তারা ডিম নিক্ষেপ করে। তো আমরা কিন্তু ডিম নিক্ষেপ আপনাদের থেকেই শিখেছি, এটা কিন্তু আমরা শুরু করিনি। এবং আপনি যেটা দেখছেন 32 নম্বরে একজন ভদ্র মহিলা যখন সে কোনো দল করে না কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, তখন ওই 32 নম্বরে ওই মহিলাকে মহবের মধ্যে ফেলে মানে কিভাবে ডিম নিক্ষেপ করেছিল এই নব্য রাজাকারের বাচ্চারা, সেই একটা ক্ষোভের বহিঃপ্রকাশ যেটা জেএফকে এয়ারপোর্টে ঘটেছে। কিন্তু আপনি জানেন এইখানে যদি ইচ্ছা করা যাইতো, আমি আবারও বলি যে এখানে যদি আমরা চাইতাম, কারণ আমরা যারা ছিলাম আমরা 200-300 নেতাকর্মী ছিলাম, কিন্তু এরা যারা ছিল এনসিপির নামে মাত্র 2-3 জন যারা সন্ত্রাসী বাহিনী, এবং এনসিপির যারা ছিল এরা হচ্ছে বাংলাদেশ থেকে কোনো না কোনো ভাবে সন্ত্রাসী কার্যক্রম করে এই নিউ ইয়র্কে এসেছে, এবং তারা বিভিন্ন মামলার নথিভুক্ত। তো এরা কিন্তু মানে প্রকাশ্যে আসতে পারে না। আর জামায়াতের যারা আছে, জামায়াতের কোন সংগঠন যুক্তরাষ্ট্রে বৈধ না, অবৈধ। তো তারা কি করে,
তারা মুন্না এবং ইকনা নামে দুইটা সংগঠন আছে, যেটা ইসলামী সংগঠন, এটাকে কাজে লাগিয়ে তারা ওইখানে রাজনৈতিক মানে যে প্রোগ্রাম আছে এইগুলা করে। তো দেখেন বিএনপি যারা ছিল 4 থেকে 5 জন যে নেতাকর্মী এখানে মির্জা ফখরুল ইসলাম সাহেবকে, এটা কি তাদের আশা করার কথা? তারাও আমার মনে হয় আশা হতো, কারণ অবৈধ ইউনুস, এই খনি ইউনুসের সাথে মির্জা ফখরুল ইসলাম সাহেব, আপনাকে আমি বলি, আপনারা বাংলাদেশ যে জাতীয়বাদী দল, আপনারা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পরে আপনাদের একটা অবস্থান ছিল, কিন্তু আপনারা হাতে ধরে এটাকে নষ্ট করেছেন। এটাকে আমি বলবো ছাগলের 3 নাম্বার বাচ্চা যেটা লাফালাফি করে, আপনারা বর্তমান সেরকম হয়ে গেছেন রাজনৈতিক ভাবে। আপনারা রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছেন, কারণ আপনাদের মান ইজ্জত সম্মান বলতে কিছু নাই। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যে আপনারা ক্ষমতার লোভে এতটা নিচুতে চলে যাইতে পারেন, এই খুনি, এই অবৈধ ইউনুস, এই আজকে কিশোর গ্যাংয়ের যারা নেতৃত্ব দিছে, এই খুনির সন্ত্রাসী, এই আক্তার, এই তাসমিন জারার মতো এই ছোট ছোট বাচ্চা পোলাপানের নেতৃত্বে আপনারা যখন বিএনপির মহাসচিবের মতো এই একটা বিশিষ্ট রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ আসেন, তখন আপনাদের আমি বলবো রাজনৈতিক করার আপনাদের যে একটা আগের যে ছিল, ভাবমূর্তি ছিল, এই ভাবমূর্তি আপনারা হারিয়েছেন। আপনারা যদি নির্বাচনে আসেন, আমি বিশ্বাস করি আপনারা 20টি সিটের উপরে পাবেন না, এমনকি 20টি সিটে আপনারা পাবেন না, যেটা এই কিশোর গ্যাং পাবে। আমার মনে হয়েছে তার থেকেও কম আপনারা ভোট পাবেন বাংলাদেশের মানুষের কাছে। হৃদয়ের ডিম বলটা এমন অপূর্ত ছিল, আমরা ফুটেজটা দেখলাম, এটা কি গুগলি না পেসবল, কি বলা যায় এই বলটাকে? হৃদয় ভাই আসলে বাংলাদেশ থাকতে খুব প্রতিদিনই ক্রিকেট খেলতাম, বাবা মায়ের থেকেও অনেকই মানে রাগারাগি শুনেছি, যেটা সন্ধ্যা হয়ে যেত ক্রিকেট খেলে বাড়ি আসতে আসতে পড়াশোনায় দেরি হতো। তো অনেকদিন নিউ ইয়র্কে আসার পরে ক্রিকেট খেলা হয় না, কর্মব্যস্ততা, পড়াশোনা, রাজনীতি সবকিছু নিয়ে। কিন্তু কালকে দেখলাম যে হাতে যে আগে যে বলটা পড়তাম যে স্ট্যাম্পে লাগে কিনা, তো কালকে যেটা মারলাম, যে যেখানেই এম করলাম ওইখানেই যে লাগলো। আমি মনে করি যে আরো যদি 10 বছর পরে ক্রিকেট খেলি, এরকম করে মিডিল স্ট্যাম্প ফেলে দিতে পারবো, যেমন করে কালকে আক্তার হোসাইনের মিডিল স্ট্যাম্প আমি ফেলেছিলাম। হৃদয়ের পরেই কিন্তু বলটা হাতে নিল, বলটা মিজানুর রহমান চৌধুরী। এরপর আমরা দেখলাম শুয়ে পড়াটা গাড়ির, ওই গাড়িতে তো ইউনুস ছিল না তো? না, ওই গাড়িতে ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আক্তার, যারা বা অন্যান্য তাদের সাথে যারা সফর সঙ্গী ছিলেন তারা। এবং এরপরে আরেকটা ফুটেজে আমরা দেখলাম এক জায়গায় মিষ্টি খাওয়ার, এই ঘটনাটা কি? মিষ্টি খাওয়ার ফুটেজটা কালকে আমাদের নেতাকর্মীদের উপর ভিতরে এমন আনন্দ উচ্ছ্বাস তৈরি হয়েছিল, কারণ আপনি দেখেন 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা এমন ভাবে ভেঙে পড়েছিলাম যে আমরা আমাদের যারা আত্মীয় স্বজন বাংলাদেশে বসবাস করেন, আমি সরি একটু সমস্যা হচ্ছে, বাংলাদেশে বসবাস করে তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে। আপনি জানেন আমার দেশের বাড়িতে বিভিন্নভাবে পুলিশ দিয়ে, বিভিন্ন রাজনৈতিক যারা নেতা আছে এ সময় বিএনপি, জামায়াত, তারা বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দিয়ে অনেক কিছু করে আমাকে দমানোর চেষ্টা করছে। আসলে আমাকে তারা কোনোভাবেই মানে দমাইতে পারে নাই। আমি একটা কথাই বলেছিলাম, বঙ্গবন্ধুর জন্য, শেখ হাসিনার জন্য, বাংলাদেশের জন্য যদি আমার জীবন উৎসর্গ করতে হয়, আমি আমার জীবন উৎসর্গ করতে রাজি আছি। কিন্তু আপনি ওই লক্ষ্যেই দেখেন যে কালকে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে এমন আনন্দ উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, যেটাই ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ, যেটাই ছিল আমাদের নেতাকর্মীদের উপরে ওই বাংলাদেশে এমন ভাবে নিপীড়ন নির্যাতন করেছে এই আক্তারদের নেতৃত্বে। এই আক্তারকে
আমরা এই নিউ ইয়র্কে যে পেদানি দিতে পেরেছি, এই পেদানি দিতে পেরে আমাদের ভিতরে যে আনন্দ কাজ করছে, আসলে কালকের দিনটা ছিল আমাদের জন্য ঈদের দিন। যে কারণে ঈদের আগের দিনে যে চাঁদ যাতে মানুষের ভিতরে যে ঈদ ঈদ একটা ভাব আসে, সেই ঈদ ঈদ ফিলিংসটা আমাদের মধ্যে ছিল এই নিউ ইয়র্কের মাটিতে। যার কারণে আপনারা দেখছেন আমাদের বিভিন্ন নেতা কর্মীরা মিষ্টি মুখ করেছে, বিভিন্ন স্লোগান দিয়েছে। আর আপনি আরেকটা জিনিস দেখেন যে আমরা যখন জয় বাংলা স্লোগান দেই, এই আক্তার বা মির্জা ফখরুল ইসলাম সাহেব যারাই ছিলেন, আমি বিশ্বাস করি তারা তাদের ভিতরে এতটা ভয় কাজ করতেছিল, কারণ এই জয় বাংলার যে শক্তি, এই জয় বঙ্গবন্ধু জয় বাংলা ৭১-এর যে শক্তি, এই শক্তির সামনে যদি আপনি পৃথিবীর মানে সবকিছু এনে দেন, এমনকি বলডোজার পর্যন্ত এনে দেন, এই বলডোজার পিছন করতে বাধ্য হবে, যেটা কালকে নিউ ইয়র্কের মাটিতে আপনারা দেখছেন যে জয় বাংলার এতটা শক্তি। জয় বাংলা শক্তি তো সবাই দেখলো, এবং লন্ডন থেকে একটা শব্দ খুব পরিচিত হয়েছে, বাদাম। বাদাম বাদাম দিলাম, এবং এখন কিন্তু হৃদয়ে যে শব্দটা ব্যবহার করেছে পেদানি, পেদানি প্লাস বাদাম। আচ্ছা, পুলিশ কখন এসে মিজানকে নিয়ে গেল? এইটা হচ্ছে কোনো রাজনৈতিক কোনো কারণে আমার সহযোদ্ধা, আমার ভাই মিজানুর রহমান চৌধুরীকে অ্যারেস্ট করা হয় নাই। এইটা একটা আলাদা সাবজেক্ট, যেটার কারণে মিজানুর রহমান চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছে। এটা হইতে পারে পারিবারিক কোনো ইস্যু, বা তাদের অন্যদিকের কোনো মানে কি বলে এটাকে, অন্য কারোর সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব, যেটাকে বলা হয় ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, যার কারণে কালকে মিজান ভাই, ওই যে একটা কথা আছে না যে কাকটাও উড়লো বেলটাও পড়লো, বা এরকম একটা কথা, তো এইরকম একটা সিচুয়েশন কালকে হয়ে গেছে যে আসলে মিজান ভাই যে দায়িত্বশীল কাজ করেছে কালকে, এবং এই যে আক্তার হোসেন বা যারা, এবং এই কিশোর গ্যাংদের প্রতিহত আমরা করেছি। এইটার পরপর সময়ে যখন মিজান ভাই অ্যারেস্ট হয়, তখন এটাকে রাজনৈতিক ভাবে রূপ দেওয়ার জন্য এই যারা আসছে এখানে, এবং সরাসরি ইউনুস বাংলাদেশের মিডিয়াকে এমন ভাবে দখল করে নিয়েছে, বাংলাদেশের মিডিয়াকে সমস্ত মিথ্যা নিউজ করতে বাধ্য হয়। আপনি জানেন ডাস্টবিন শফিক এবং যে সান্ডা মাহফুজ, এদের যে আগে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে, কারণ এই সাংবাদিকরা নিউজ করার আগে তাদের দেখানো হয়, তারা যদি ওইটা বলা হয় যে না এই নিউজ ঠিক আছে, তখন এই নিউজ তারা পাবলিশ করতে পারে। আদারওয়াইজ কোনো মিডিয়া চ্যানেল এখন পর্যন্ত তাদের অনুমতি ছাড়া কোনো নিউজ পাবলিশ করতে পারে না। এবং যখন ছড়িয়ে দেওয়া হলো, মিজানকে গ্রেপ্তার করা হয়েছে, তখন কিন্তু ওই পুলিশের ওই জায়গা থেকে বসে মিজান কিন্তু স্ট্যাটাস দেয়। মিজান তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়ে জানায়, আমি জয় বাংলার কর্মী, আমি শেখ হাসিনার নেত্রী। এই ব্যাপারগুলো একটু শেয়ার করি। যেমন আমি একটু বলি ভাই, সরি ইন্টারাপ্ট করলাম। জয় বাংলার যারা লোক আছে, বঙ্গবন্ধুর সৈনিক আছে, শেখ হাসিনার কর্মী আছে, মৃত্যুকে আলিঙ্গন করে মৃত্যু আসার আগ পর্যন্ত তারা মানে জয় বাংলা স্লোগান, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবে, বাংলাদেশ হাসবে, এই স্লোগান কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত দেয়। আপনি দেখেন বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতাকে এমন ভাবে কোপানো হয়, এমন ভাবে সে হসপিটালাইজ ছিল, তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এমন অবস্থায় তার গলা দিয়ে কন্ট্রোল স্বর বের হচ্ছে না, সাউন্ড বের হচ্ছে না, তারপরেও কিন্তু সে বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। সেই একই ভাবে আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই মিজানুর রহমান চৌধুরী কালকে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করা হয়, তখন কিন্তু সে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতেছিল। আপনি দেখবেন ভিডিওটা, যখন সে পুলিশের গাড়ির মধ্যে ঢুকে যায়, তখন পর্যন্ত জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান তার মুখের মধ্যে ছিল। তারপরে সে একটা কথাই বলেছিলেন যে তোমরা বলে দিও আমার নেত্রীকে আপনার মিজান অ্যারেস্ট হয়েছে, কিন্তু আপনার মিজান এটাকে ভয় পায় না, আপনার মিজান আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে মৃত্যুর আগ পর্যন্ত প্রস্তুত আছে।
এবং এই যে যারা এই মিজানের গ্রেপ্তারের খবরটা ছড়িয়ে দিয়ে আনন্দ পেয়ে তাদের শেয়ার করেছে। এটা হচ্ছে অস্ট্রেলিয়া যেমন আমেরিকাতে পারমিশন নিয়ে প্রটেস্টটা, অস্ট্রেলিয়া এরকম পারমিশন নিয়ে প্রটেস্ট করা হয়। অস্ট্রেলিয়াতে যখন একজনকে অ্যারেস্ট করা হয় তার হাতে কিন্তু ফোনটা থাকে, এটা বাংলাদেশ না, তার ফোনটা তার অধিকার, ফোনটা থাকে। এবং অস্ট্রেলিয়াতে যখন মানে অ্যারেস্ট থাকে তখন তাকে কিন্তু প্রতি সপ্তাহে একটা ইয়েও দেওয়া হয়, হাত খরচের একটা টাকা দেওয়া হয়। ওটা মূলত ফোনের পিছনে কাজে লাগানো হয় আর কি। আর আরেকটা জিনিস হতো অনেকেই জানেন না, এই দেশগুলো যেহেতু প্রোটেস্ট একটা অধিকার, যদি কাউকে আটকও করা হয় ওইখান থেকে থানা থেকেই তাকে জামিন দেওয়া হয় এবং তাকে বলা হয় অমুক দিন কোর্টে আসার জন্য। মিজানের ক্ষেত্রেও কি তাই হয়েছে? আমাদের যে মিজান ভাই, আপনারা জানেন তাকে কিন্তু যারা অপপ্রচার চালায়, আমি বলি যে ভাই জিনিসটা জানেন, ঘটনা জানেন, সত্যি জানেন, তারপরে নিউজ করেন। প্রথমেই এই মিডিয়াকে একটা কথা বলি যে একটা জার্নালিস্ট যখন আপনি হবেন, একজন সাংবাদিক হবেন, আপনার কিন্তু শত মিথ্যার মাঝে একটা সত্যকে আপনাকে উপস্থাপন করতে হবে। তো আপনারা সত্যটা উপস্থাপন করেন। এই মিজানুর রহমান চৌধুরী কালকে রাত্রে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করেছি, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছি। যখন মিজানুর রহমান চৌধুরী নির্দোষ প্রমাণ হয়েছে তখন নিউ ইয়র্ক সিটি পুলিশ তাকে বাধ্য ছেড়ে দিতে। তো যারা আজকে এই বাংলাদেশে যারা সাংবাদিক আছেন, আমি দেখি নিউ ইয়র্কে কোনো কিছু হইলে উইদিন 10 মিনিটসের মধ্যে বাংলাদেশে বিশাল নিউজ হয়। ভাই আপনারা জানেন, আপনাদের যারা এখানে প্রতিনিধি আছে, এই প্রতিনিধিরা, এই বিভিন্ন সাংবাদিকেরা যারা $100 বিনিময়ে, $200 বিনিময়ে মানে যে অনৈতিক কাজগুলা এইগুলা করে, বিভিন্ন ভাবে হেডলাইন করে, $100 বিনিময়ে, $200 বিনিময়ে। আপনারা যারা ঢাকাস্থ অফিসের যারা লোক আছে, আপনারা এটাকে যাচাই বাছাই করেন। আপনারা আপনাদের যে মিডিয়া গুলো আছে এগুলো টাকা খেয়ে এই নিউজ গুলো করে, কিন্তু আপনারা কি এটার একটু খোঁজ খবর নিতে পারেন না যে কোনটা সত্য কোনটা মিথ্যা? জার্নালিস্টের মানে কি? জার্নালিস্ট হচ্ছে সত্যকে উদ্ভাবন করে সত্যকে উপস্থাপন করা। কারণ একটা দেশকে ডুবাতে হলে সাংবাদিকই যথেষ্ট। আবার একটা দেশকে পুলিশ স্টেশনে ফোন করলেই তথ্যটা পাওয়া যায়, পুলিশ কথা বলে তথ্যটা পাওয়া যায়। মিজান সম্ভবত আজকেই নিউ ইয়র্ক টাইম কোর্টের চলে আসার কথা। সে এত সময় আমার বিশ্বাস মিজান ভাই সকালে বাসায় যে হয়তো ব্রেকফাস্ট করে ফেলছে। কারণ নিউ ইয়র্কের পুলিশ যাকেই ধরে, যদি সরাসরি পিছনটা নিয়ে যায়, তাদের যে ক্রাইটেরিয়া আছে, তাদের যে জিজ্ঞাসাবাদ আছে, এইগুলা করার পরে তারা তাকে ছেড়ে দেয়। আর মিজান ভাই তো এমন কোনো ভায়োলেন্স করে নাই যেটা তাকে অ্যারেস্ট করে রাখবে। কিন্তু আপনি দেখেন যে মিডিয়া নিয়ে যে কথাগুলো বলতেছিলাম, কারণ ভাই মিডিয়ার উপরে আমাদের যে ক্ষোভ, এই ক্ষোভটা আসলে 10 দিন পর্যন্ত আমি যদি আপনাদের সাথে আলাপ করি এইগুলো শেষ হবে না। কারণ এই মিডিয়াগুলা একটা 5ই আগস্ট, এই যমুনা টিভির মতো একটা টিভি একটা 5ই আগস্ট গড়িয়েছে, একটা বৈধ সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মিথ্যাচারের মাধ্যমে এই মিডিয়াগুলোই কিন্তু বাংলাদেশে ত্যাগ করতে বাধ্য করেছে। অতএব আমি বলবো যারা মিডিয়ায় কাজ করেন, আমি আপনাদের সম্মান করি, কিন্তু একটা দেশের জন্য যা ভালো হয় সেইটা করেন। একটা মানুষের প্রতি আক্রোশ নিয়ে আপনি কিছু করতে পারেন না যেটা আমার দেশের জন্য, আমার মাটির জন্য, আমার মুক্তিযোদ্ধা যারা আছে তাদের জন্য বিপদ হয়ে হুমকি স্বরূপ হয়ে আসে। হৃদয় একটা কথা বলছিলেন যে এখন আনন্দটা ঈদের আনন্দের মতোই। আমরা যতটা জানি আমেরিকার সবগুলো অঙ্গরাজ্য থেকে এই সময়ে আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগ করেন না এবং প্রচুর প্রবাসী বাংলাদেশি নিউ ইয়র্কে এসেছেন এই সময়ে। কি পরিমাণ লোক যেখানে এটার আশেপাশে অবস্থান করছেন বা প্রতিদিন কর্মসূচি অংশ নিচ্ছেন? আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পান যে আমাদের বিশেষ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে যে অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনগুলো আছে, এই
আমরা 300 থেকে 400 নেতাকর্মী প্রত্যেকটা দিন জ্যাকসনের অবস্থান করি, এবং এই খুনি ইউনূস, ফ্যাসিস্ট ইউনূস যতদিন থাকবে আমরা প্রত্যেকটা দিন আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব। এরা যদি মনে করে যে এয়ারপোর্টে এদের পেদানি দেওয়া হয়েছে এটা পর্যন্ত এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সীমাবদ্ধ থাকবে, না, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যতদিন পর্যন্ত এই খুনি ইউনূস এই যুক্তরাষ্ট্রের মাটিতে তথা নিউ ইয়র্কের মাটিতে আছেন ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচি অব্যাহত থাকবেন। এবং আমি বলি যে যদি আপনারা বিভিন্ন রাজনৈতিক যে বডিগার্ড বাহিনী এসেছেন, ইউনূসের বডিগার্ড যেগুলো এসেছেন, এরা মনে করেন যদি যে আপনারা চা চক্র করবেন জ্যাকসনের মাটিতে এসে, এটা আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। কারণ এই জ্যাকসনের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এতটা শক্তিশালী যেখানে জয় বাংলা স্লোগান দিতে আপনাদের হৃদয়ে কম্পন ধরে আপনারা এই জ্যাকসনের মাটিতে আসতে পারবেন না, আপনারা ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হবে এই জ্যাকসনের মাটি থেকে। আজকে কি প্রোগ্রাম আছে? আমাদের প্রত্যেক দিন আমাদের যেটা 22 তারিখ, না আপনারা দেখেছেন 22 তারিখ হচ্ছে এই খুনি ইউনূস এসেছে, তার 1 সপ্তাহ থেকে আমাদের কর্মসূচি ছিল, এবং 27 তারিখ পর্যন্ত, আমি যেটা মনে করি 27 তারিখ পর্যন্ত এই খুনি ইউনূস এখানে থাকবেন। 27 তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেক দিন কর্মসূচি আছে। এবং আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, তার যে হোটেল, থাকার যে হোটেল গ্র্যান্ড হায়াত, সেইখানে আমাদের কর্মসূচি প্রত্যেক দিন অব্যাহত থাকবে। যদি মনে করেন যে এই একটা ডিমে আপনারা সন্তুষ্ট না, আমরা আরো কিছু আপনাদের দিতে চাই, এই শুধু ডিম খাইয়ে আপনাদের এই যুক্তরাষ্ট্রের মাটি থেকে আমরা মানে চলে যেতে দিব না। আপনাদের জন্য আরো অনেক কিছু, যেটা আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমান বলেছেন, এইটা হবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এইটা হচ্ছে যেটা ভয়ঙ্কর রূপের একটা ট্রেইলার আমরা মাত্র দেখাইলাম এই যুক্তরাষ্ট্রের মাটিতে, আমরা মাত্র আপনাদের ট্রেইলার দেখাইলাম, পুরা ছবিটা এখনো বাকি। আপনারা ওয়েট করেন, আজকে 23 তারিখ, আরো 4 দিন আছে। এই 4 দিনে আপনাদের যেটা পাওয়ার, আপনাদের প্রাপ্য, আমরা আপনাদের বুঝিয়ে দেব। একমাত্র কিঞ্চিত পরিমাণে আপনাদের কম রাখবো না। যেখানে আপনারা বলেছেন জুতার মালা, শলা, ঝাড়ু এবং যা আছে আপনাদের সবই আমরা দেব, যথাযথ আপ্যায়ন করে এই যুক্তরাষ্ট্রের মাটি আপনাদের ছাড়তে বাধ্য করব। এবং আপনারা যদি মনে করেন এই যুক্তরাষ্ট্র থেকে আপনারা বাংলাদেশে যাবেন, এই বাংলাদেশের যারা আমাদের নেতাকর্মী আছে, এই বাংলাদেশে আপনাদের জন্য একই পর্যায়ে জুতার মালা, শলা, ঝাড়ু এবং অন্যান্য লকি বৈঠা যা আছে তাই নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী প্রস্তুত আছে। যদি আপনারা মনে করেন যুক্তরাষ্ট্র থেকে আমরা বাংলাদেশে যাবো সরাসরি, আপনারা বাংলাদেশে যাইতে পারবেন না। আপনাদের যাওয়ার একমাত্রই একটি স্থান আছে, ওইটা হচ্ছে আপনাদের বাবা বা আপনাদের চাচার যে জন্মভূমি, আপনাদের অবৈধ পিতাদের যে জন্মভূমি, সেইটা হচ্ছে পাকিস্তান। ওই পাকিস্তানে আপনাদের যেতে হবে, আপনাদের বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে শক্তি, মুক্তিযোদ্ধা যারা আছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা আছেন তারা প্রস্তুত আছেন বাংলাদেশে আপনাদের এই খুনি ইউনূসকে, এই সুদখোর ইউনূসকে আর কোনোভাবেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। ডিমের পরে গ্র্যান্ড হায়াতের সামনে দেখলেন একটার কিন্তু কয়েকজনের সমাবেশে স্লোগান দিচ্ছিলেন, মুজিববাদ মুর্দাবাদ। খেয়াল করেছেন ব্রাদার? আমি খেয়াল করেছি ভাই। ওদের কি পরিমাণ লোক আছে? ও অল্প সংখ্যক লোক ছিল কিন্তু সে সময়। এখানে দেখেন, কারণ কালকে যারা এসেছেন এই খুনি ইউনূসের এসএসএফ, এনএসএফ, ডিজিএফআই যে লোক ছিল তারাও কিন্তু এখানে ছিল। এবং পাশে যারা দেখছেন এরা ছিল হচ্ছে হোটেলের যে সিকিউরিটি। আপনি জানেন যে এই সমস্ত বড় 5 স্টার মানের যে হোটেলগুলো থাকে প্রচুর পরিমাণে সিকিউরিটি থাকে। এবং নিউ ইয়র্কের সিটির পুলিশ তারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে লোক দেখেছে এই জেএফকেতে, তারা অলরেডি নিউ ইয়র্ক সিটি পুলিশকে ইনফর্ম করেছে
তাদের নিরাপত্তার জন্য তারা এত পরিমাণে ভয় পেয়েছে, ওইখানে যাওয়ার আগেই তারা হোটেলের সামনে পুলিশ এনে দাঁড় করিয়ে রেখেছে। কারণ তারা বিশ্বাস করেছে এবং তারা বুঝতে পেরেছে যে এক একটা মুজিব সৈনিক লক্ষ লক্ষ এনসিপি নেতা কর্মী, বিএনপি নেতা কর্মী, জামাতের নেতা কর্মী, যে একজন মুজিব সৈনিক তার হচ্ছে হাজার গুণে শক্তিশালী। ওইখানে আমাদের নেতা কর্মীরা সক্রিয়ভাবে অবস্থান নিতেছিল, জয় বাংলা স্লোগান দিয়েছিল, যার কারণে এই যে যে ফ্যাসিবাদ যারা করেছে, এই যে সন্ত্রাসী বাহিনী, এদের হৃদয়ে কম্পন ধরেছিল, যার কারণে তারা ওইখানে হোটেলের লবিতে যাওয়ার সময় আপনি দেখেন যে তারা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড ওইখানে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আপনি যেটা বলেছেন, একটা স্লোগান দিয়েছিল, কিন্তু ওইখানে আমাদের কিছু করার ছিল না, কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনকে আমাদের শ্রদ্ধা করতে হবে। এই নিউ ইয়র্কে তো আইন আছে, আমরা আইনের বিরোধী কাজ করতে পারবো না। তো তাদের যেটা অধিকার তারা করেছে, একটা স্লোগান দিয়েছে, কিন্তু আমি যদি বলি যে মায়ের খাওয়ার পরে যদি আমি পায়ে ধরি, এইটা আমাদের জন্য লজ্জাজনক না, কিন্তু তাদের জন্য লজ্জাজনক। এই অপমানের পরে তারা যখন এই হোটেলের লবিতে এসে বিচার চাই, বিচার চাই, কার বিচার চাই? হাসিনার বিচার চাই। আরে বেটা, কিসের বিচার চাই? হাসিনা কি করেছে? হাসিনার পায়ে ধরে বাংলাদেশে আন। শেখ হাসিনা, একটা শেখ হাসিনাই আছে বলে এই বাংলাদেশটা আজকে স্বপ্নের দেশে পরিণত হয়েছে। একটা শেখ হাসিনা ছিল বলে আজকে এই 17 বছরে বাংলাদেশটাকে নিম্ন মধ্যমায়ের দেশ থেকে মধ্যমায়ের দেশে পরিণত করেছে, যেখানে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করেছিল। যেই দেশটাকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কর্মসূচি নিয়েছিল, এটা যদি আর 10টা বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের ক্ষমতায় বসে থাকতে পারতেন, আপনি জানেন আমেরিকা, ইউরোপ, সিঙ্গাপুরের যে আমি মনে করি বেশি উন্নত হয়েছে আমার বাংলাদেশ। কিন্তু এই যারা রাজাকারের শক্তি, এই যারা 71কে বিশ্বাস করতে পারে না, তাদের তখন গাত্র দেওয়া হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশটাকে উন্নয়নের রোল মডেল করে তুলেছে। তারা এটাকে সহ্য করতে পারে না। তাদের যে মেটিকুলাসলি ডিজাইন ছিল, এই যে মেটিকুলাসলি ডিজাইন ছিল, এটা কি 1-2 দিনে হয়েছে? এটা 1-2 দিনে হয় নাই। এই অবৈধ খুনি ইউনূস, ক্ষমতা পিপাসু দখলদার বাহিনীর প্রধান, সে অনেক দিন মানে ডিজাইন করে এটাকে ঘটনা ঘটিয়েছে। এবং আপনি জানেন এই সান্ডা মাহফুজ এই 2024 সালে যখন এই খুনি ইউনূস তাকে নিয়ে এসে জাতিসংঘের অধিবেশনে তাকে পরিচয় করে দেয়, এই ছেলেটাই হচ্ছে মেটিকুলাসলি ডিজাইন করেছিল, যেটাকে একটা উন্নত সমৃদ্ধ দেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। তা আপনি দেখেন যে আজকে যে এই ইউনুসই কিন্তু এই সান্ডা মাহফুজকে জাতিসংঘের মতো জায়গায় একজন খুনি, একজন টেরোরিস্ট, একজন দেশকে ধ্বংসকারী হিসেবে পরিচয় করে দিয়েছে এই খুনি ইউনুস। তো আজকে যদি জাতিসংঘে আপনি আসেন, আপনি জাতিসংঘে কার ম্যান্ডেট নিয়ে এসেছেন, কার ভোটে প্রধানমন্ত্রী হয়ে, জনপ্রতিনিধি হয়ে এই 26 তারিখে আপনি জাতিসংঘে বক্তব্য রাখতে আসছেন? আপনার বক্তব্য বাংলাদেশের জনগণ শুনবে না, আপনার বক্তব্য বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। আমি বিশ্বাস করি সংবিধান অনুযায়ী এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। যদিও কোনো কারণবশত এই জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে না পারে, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এবং বাংলাদেশের সাধারণ যে নাগরিকদের জন্য আমি বিশ্বাস করি এই অনলাইনের মাধ্যমে ভাষণ দিবেন, জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভাষণ দিবেন, এবং তার যে ভাষণটি হবে এইটাই হবে বাংলাদেশের মানুষের জন্য বৈধ ভাষণ। আর যে খুনি ইউনূস জাতিসংঘে এসে যে ভাষণ দিবেন, এটাকে প্রত্যাখ্যান করব। এবং জাতিসংঘের কাছে আমি দাবি জানাই যে আপনারা জাতিসংঘে যে মানবাধিকার করেন, একটু বাংলাদেশের দিকে তাকান। কোথায় আছে বাংলাদেশের মানবাধিকার? এখন কি বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হয় না? এখন কি বাংলাদেশের মব সন্ত্রাসী হয় না? আজকে 5ই আগস্টের পরবর্তী সময়ে খুন, গুণ, গলা কেটে হত্যা করতেছে, রক কেটে দিচ্ছে এই জামাতের, এই শিবিরের কর্মীরা। আজকে বাংলাদেশে যদি আপনি এই নদী নালা খাল বিলের দিকে তাকান, আগে যদি আমরা নদী নালা খাল বিলে মাছ দেখতে পারতাম, কিন্তু এখন যদি প্রত্যেকদিন ঘুম থেকে উঠি অমুক বিলে অমুক খালে লাশ পাওয়া যাচ্ছে, নারীর লাশ, শিক্ষকের লাশ। যেখানে একটা শিক্ষক
একটা মানুষ গড়ার কারিগর সেই শিক্ষক পর্যন্ত আজকের বাংলাদেশে তারা রেহাই পাচ্ছে না, বিভিন্ন ভাবে হত্যা করা হচ্ছে, বিভিন্ন ভাবে জুতার মালা দেওয়া হচ্ছে। এই যারা 71-এ এই দেশটাকে বাংলাদেশ নামে একটি দেশে পরিণত করেছিল আর একটা লাল সবুজের পতাকা দিয়েছিল, সেই বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আজকে 24 পরবর্তী সময় আজকে রাজাকারদের ফুলের মালা দিয়ে এই বাংলাদেশে ঘুরানো হচ্ছে। এইটা ছিল এই অবৈধ ইউনুসের ম্যাটিকুলাসলি একটা ডিজাইন। কিন্তু আপনারা যদি মনে করেন এই রাজাকারদের নিয়ে আপনারা দেশ চালাবেন, এইটা আপনারা বোকার স্বর্গে বসবাস করেছেন। যারা স্বাধীনতার সপক্ষে শক্তি আছে, যে সময় হোক, সময় হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে এই বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী এবং যারা স্বাধীনতা বিশ্বাস করে সবাই একত্রিত হয়ে আপনাদের বাংলাদেশ থেকে এমন ভাবে বের করবে আর আপনাদের বাংলাদেশের সুযোগ নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি বিশ্বাস করি যে একটা ভুলই করেছিলেন, যে ভুলটি আপনাদের সাধারণ ক্ষমা করে দিয়েছিল। এই ক্ষমা বাংলাদেশের নেতাকর্মী আর আপনাদের কখনোই করবে না এবং করার কোনো সুযোগ নাই। হৃদয়, কালকে কিন্তু ওই গ্র্যান্ড হায়াতের সামনে আক্তার বলছিল যে গুলি আমরা ভয় পাই নাই, ডিম মেরে ভয় দেখানো যাবে না, ডিম মেরে শেখ হাসিনার বিচার বন্ধ করা যাবে না। মানে সে কি ভয় দেখালো আরো? আমি এই প্রশ্নের উত্তর দেই, গুলি কারা চালিয়েছে? 5ই আগস্টের সময় আপনারা দেখেছেন এই আক্তার কি ছিল? শিবিরের কর্মী ছিল। এই আক্তার ক্ষমতার লোভে এখন যখন 5ই আগস্ট সময়ে তারা যে একটা সন্ত্রাসী মব করেছে, এই মবের নেতৃত্ব দেওয়ার একজন ছিল এই আক্তার হুসাইন। যখন তারা ক্ষমতা নিয়েছে এখন তারা এনসিপি নামে একটা দল করেছে। এই এনসিপি কি? বাংলাদেশের কিশোর গ্যাং, যেটা একটা বাংলাদেশকে মানে শেষ করে দিচ্ছে। তো যদি বলি গুলি চালিয়েছে, আপনারা বলেন যে আপনাদের প্রতি গুলি চালিয়েছে, আপনারা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে গুলি চালিয়েছেন, আপনারা ক্ষমতার জন্য বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছেন। যদি এটার কোনো প্রমাণ লাগে, আমার কাছে শত শত প্রমাণ আছে যে বাংলাদেশ ছাত্রলীগের, বাংলাদেশ যুবলীগের, বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতাকর্মী একটা গুলি চালায়নি। যদি সেটাই হইতো, যদি শেখ হাসিনা ক্ষমতা পিপাসু হইতো, যদি ক্ষমতা লোভী হইতো, শেখ হাসিনা আজকে ভারতে অবস্থান নেওয়া লাগতো না, আজকে বাংলাদেশেই থাকতে পারতেন, শত শত লাশ পড়ে যেতেন। কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এইটা চায় নাই, বাংলাদেশের একটা লাশ পড়ুক এইটা মাননীয় প্রধানমন্ত্রী চায় নাই। সে চেয়েছে যদি আমার ক্ষমতা হস্তান্তর করতে হয় তাও আমি করতে রাজি আছি, কিন্তু আমার দেশের জনগণের একটি লাশ আমি দেখতে চাই না। কিন্তু এই শিবিরের ক্যাডাররা কি করেছে? সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়ে শত শত আমাদের সাধারণ শিক্ষার্থী কমলমতি ভাই বোনদের হত্যা করেছে। তাদের যে ক্ষমতার লোভ ছিল, এই ক্ষমতাটা দখল করার জন্য আমাদের 3000-এরও বেশি পুলিশ সদস্যকে হত্যা করেছে। শত শত বাংলাদেশের থানায় আগুন ধরিয়ে দিয়েছে। বাংলাদেশের যে পুলিশ ভাইরা ছিল থানার ভিতরে অবরুদ্ধ করে আগুন ধরিয়ে দিয়েছে। আপনি দেখছেন ওই 5ই আগস্টের সময় আমার বলতে কষ্ট হয়, একজন নারী পুলিশ অফিসার, সে ছিল প্রেগনেন্ট অবস্থায়, আমার মনে হয় 7 মাসের গর্ভবতী, পায়ে ধরেছিল এই কিশোর গ্যাংদের যে ভাই আমি 7 মাসের গর্ভবতী একটা মহিলা, প্লিজ আমাকে ছেড়ে দেন। কিন্তু তাকে পর্যন্ত হত্যা করেছে এই সন্ত্রাসী বাহিনী। তাহলে এই আক্তার হুসাইন, আপনি বলেন আপনাদের প্রতি গুলি চালানো হয়েছে, আপনারা যে বোমাবাজি করেছেন, আপনারা যে গুলি করেছেন, এইটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। এবং বিভিন্ন ভাবে আপনারা বলেছেন অমুক জায়গায় আমাদের ভাই খুন হয়েছে, তমুক জায়গায় আমাদের ভাই খুন হয়েছে। আজকে 1 বছর পরে অমুক জায়গা কবর থেকে আপনাদের ভাই জীবিত হয়ে ফিরে এসেছে। আমার জন্মের পরবর্তী সময় আমি শুনি নাই কোন মৃত ব্যক্তি ফিরে আসে, কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে এরকম শত শত মানুষ যারা এনসিপির নাকি নেতৃত্ব দিয়েছে, গুলি খেয়েছে, মরে গিয়েছে, কবর থেকে আবার জীবিত হয়ে উঠে এসেছে। তাহলে কাদের বলবেন আপনি গুলি করে হত্যা করেছে? আমরা গুলি করে হত্যা করেছি? আপনারা গুলি করে হত্যা করে? শেখ হাসিনা গুলি করে হত্যা না, শেখ হাসিনা গুলি করে হত্যা করে নাই। শেখ হাসিনা যদি ক্ষমতায় বসে থাকতেন তাহলে আজকে
বাংলাদেশের শত শত লাশ পড়ে যেতেন, কিন্তু আমাদের দল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা আমাদের শিক্ষা দিয়ে যায় নাই যে মানুষের মানে মৃত্যুকে নিশ্চিত করে ক্ষমতায় বসে থাকতে হবে। বাংলাদেশের জনগণ যদি আমাদের না চায়, আমরা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে রাজি আছি বাংলাদেশের জনগণের জন্য, কিন্তু আমরা বাংলাদেশের কোন সন্ত্রাসী কার্যক্রম, বাংলাদেশের মানুষের একটি জীবন কেড়ে নেওয়ার রাজনৈতিক এইরকম কোন ম্যান্ডেট, এরকম কোন শিক্ষা বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের দেয়নি। হৃদয়ের সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এটা দেখছেন। ফারুক আহমেদ ব্রুনাই থেকে শুভেচ্ছা জানিয়েছেন। আরেকজন হচ্ছেন প্রিয় হৃদয় ভাই, অনেক শুভকামনা আপনাদের জন্য। নিজেদের অবশ্যই নিরাপদে রাখবেন, কিন্তু এদেরকে কোনোভাবে শান্তিতে থাকতে দেবেন না। আমেরিকায় এর যে টেররিস্ট কিলার, এটা সবাইকে জানিয়ে দিন। নীল লিখেছেন, অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই, আপনার প্রতিটা বিশ্লেষণের ওয়েট $1,000,000 খুব অসাধারণ বলেছেন। হৃদয় অনেক ধন্যবাদ ভাই। আমরা এই আগামী কয়েকদিন, আমরা তো সারা পৃথিবীর দৃষ্টি হন আমেরিকাতে, আমরা বারবার করে হৃদয়কে আনার চেষ্টা করব, নিজেরকে আনার চেষ্টা করব। ভালো থাকবেন হৃদয়। শেষ করার আগে আরেকটা কথা বলি, যেটা এই যে একটা ভাই লেখছে যে তারা টেরোরিস্ট, হ্যাঁ, নিউ ইয়র্ক সিটিতেও কিন্তু এইটাই প্রমাণ হয়েছে। কারণ এই আক্তার, এই খুনি আক্তার, জঙ্গি আক্তার, এই জঙ্গি আক্তার এসেছে এই নিউ ইয়র্কে ভিজিট ভিসায়, তার কোনো স্লোগান দেওয়ার পারমিশন এই নিউ ইয়র্কে নাই, অর্থাৎ যুক্তরাষ্ট্রে তার বৈধ কোনো পারমিশন নাই। সে বাইরে এসে স্লোগান দিবে পাবলিকের সাথে, এইটা সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক। এইটা আমরা নিউ ইয়র্ক সিটি পুলিশের কাছে আমরা রিপোর্ট করব, আমরা যুক্তরাষ্ট্র ছাত্রলীগ এটা রিপোর্ট করব। সে জাতিসংঘের অধিবেশনে এসেছে, সে একজন মেহমান হিসেবে এসেছে, এই দেশে সে আন্দোলন সংগ্রাম করতে আসে নাই, প্রোটেস্ট করতে আসে নাই। অতএব তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড এই তাদের হোটেলের সামনে দেখিয়েছে, এইটার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের নেতৃত্বে আমরা 27 তারিখের আগ পর্যন্ত তাদের প্রতিহত করব। এবং আপনারা যারা 71-এ বিশ্বাসী, বাংলাদেশ আওয়ামী লীগে বিশ্বাসী, যারা শেখ হাসিনাকে বিশ্বাস করেন, আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন। এই 27 তারিখ পর্যন্ত যেভাবে প্রতিহত করা লাগে, যেভাবে তাদের আপ্যায়ন করা লাগে এই যুক্তরাষ্ট্রে আমরাই আপ্যায়ন করব। তাদের আপ্যায়নে কোনোভাবে ত্রুটি রাখবো না। এবং যেটা ভয়ঙ্কর রূপ, আবারও বলি যে ভয়ঙ্কর রূপ আমরা দেখিয়েছিলাম, এইটা একমাত্র টেইলর হয়েছে, পুরা ছবি আমি বাকি মেরা ভাই।